স্বাগত নিউজ আপডেটে আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তাকে কারাগারে পাঠানোর সময় চট্টগ্রামের সহিংসতার ঘটনায় সরকারের পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে সরকার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিন বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকন নিষিদ্ধের দাবিতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, এ ঘটনায় সরকারের অবস্থান কঠোর। এ পর্যন্ত ৩টি মামলা হয়েছে, একটিতে ১৩ জন, একটিতে ১৪ এবং আরেকটিতে ৪৯ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ভিডিও দেখে আরও ৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ সময় হাইকোর্ট বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে আইনজীবীদের ডাকে আজ দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। জেলা আইনজীবী সমিতি ও কর্মবিরতির ডাক দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সমিতির পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে, কালো ব্যাজ ধারণ করেছেন আইনজীবীরা এবং অবকাশকালীন প্রীতি সমাবেশ বাতিল করা হয়েছে। আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিলের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ৭৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের ২২টি জেলার যাত্রীরা। শ্রমিকরা জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক, বিজিএমইএ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে নভেম্বরের ২৮ তারিখে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত ১০ অক্টোবর কারখানা বন্ধ ঘোষণা করে। কিন্তু আজ কারখানা থেকে বেতন দেওয়ার কোনো মেসেজ না পাওয়ায় শ্রমিকরা বাধ্য হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। আধিপত্য বিস্তার নিয়ে গাজীপুরে টঙ্গীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টার এই অভিযানে ২ জনকে আটক করা হয়। আটককৃতরা টঙ্গী পূর্ব থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন যাবৎ এরশাদনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও যুবদল নেতা টিভি আনোয়ার গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, ককটেল বিস্ফোরণ সহ কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে তারা। বুধবার সন্ধ্যায় ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হলে রাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য যোদ্ধারা প্রস্তুত বলেও জানিয়েছেন সংগঠনটি। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ১ বছরেরও বেশি সময়ের রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তি মিলেছে লেবাননের মানুষের। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি অনুমোদন করে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। এর মেয়াদ ৬০ দিন, যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। এদিকে লেবাননে যুদ্ধবিরতির ফলে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন করে আলোচনা শুরু করেছে কাতার ও মিশর। স্থানীয় সময় বুধবার মিশরে এই আলোচনা করেন ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চেষ্টা পুনরায় করা হবে। দেশটির
প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। যদিও এই সম্ভাবনার সৃষ্টি হলেও বাস্তবতা ভিন্ন। বুধবার সারা রাত গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও মঙ্গলবার ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন, সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সাইকেল চালিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের তাম্মাত বিল খায়ের। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসেবে বাংলাদেশের তাম্মাত মাত্র ৩০ দিনে বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা এভারেস্টের বেস ক্যাম্প সহ ৪টি পর্বত ও ৩টি পাস পাড়ি দিয়েছেন। সাইকেল চালিয়ে একই সফরে এভারেস্টের ৪টি পর্বত ও ৩টি পাস পাড়ি দেওয়ার রেকর্ড বিশ্বের আর কারো নেই। নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য সর্বোচ্চ গর্বের বিষয়। নিজের জন্মদিনে দেশকে এক ঐতিহাসিক রেকর্ড উপহার দিয়েছেন তাম্মাত বিল খায়ের। নিজের ফেসবুক পেজে তাম্মাত জানিয়েছেন তিনি কোনো রেকর্ড ভাঙেননি, নতুন রেকর্ড তৈরি করেছেন। বিশ্বের প্রথম সাইক্লিস্ট হিসাবে এভারেস্ট বেস ক্যাম্প সহ 4টা পর্বত এবং 3টা পাস মাত্র 30 দিনে পাড়ি দিলাম। এখন আমি আমার সফরের সেই অষ্টম অর্থাৎ সর্বশেষ অর্জন রেঞ্জোলা পাসের উপরে বসে আছি। এটা আসলে আমার জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, আমার দেশের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। এটা কোনো ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা হয় নাই, ওয়ার্ল্ড রেকর্ড বানানো হয়েছে। মৃত্যুর 10 বছর পরও ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অমলিন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ। 2014 সালের 28 নভেম্বর ঘরোয়া লিগে শন অ্যাবটের এক বাউন্সের মাথায় লেগে মারা যান তিনি। মৃত্যুর সময় 63 রানে অপরাজিত ছিলেন হিউজ। শন অ্যাবট হয়তো এখনও স্বপ্নে দেখেন তার করা 140 কিলোমিটারের বেশি গতির সেই বলটা, যার আঘাতে স্মৃতি হয়ে গেছেন ফিলিপ হিউজ। 28 নভেম্বর শুধু একটি তারিখ নয়, বরং 25 থেকে 28 নভেম্বর একটি দীর্ঘ শোকের সময়কাল। ক্রিকেট প্রেমীদের স্মৃতির পাতায় বেদনাদায়ক এক অনুভূতির সাক্ষী হয়ে আছে দিনটি। 25 বছর বয়সী ফিল হিউজের আকস্মিক বিদায়ে মুষড়ে পড়েছিল ক্রিকেট বিশ্ব। শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে বল মাথায় লাগার পর কয়েক সেকেন্ডের মধ্যে সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে 63 রানে অপরাজিত হিউজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত ছুটে আসেন ফিজিও ও অন্য ক্রিকেটাররা। হেলিকপ্টারে নিয়ে আসা হয় বিশেষজ্ঞ ডাক্তার, অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভিনসেন্ট হাসপাতালে। অস্ত্রোপচারের পর রাখা হয় লাইফ সাপোর্টে। 3 দিন কোমায় থাকার পর চলে যান না ফেরার দেশে। হিউজের মৃত্যুতে সতীর্থরা মানসিকভাবে ভেঙে পড়েন। 2014 সালে সেই শেফিল্ড শিল্ড ম্যাচে খেলা মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডরা এখনও খেলছেন। এমনকি সেই ম্যাচে উপস্থিত ধারাভাষ্যকার ও সতীর্থরাও এই ঘটনার ভার থেকে মুক্ত হতে পারেননি। শখের খেলা রাগবি ছেড়ে 12 বছর বয়সে ক্রিকেটেই স্বপ্ন বোনেন নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটার। 5 বছর পর পাড়ি জমান সিডনিতে। সুযোগ পান অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলে। সেখান থেকে 2009 সালে সুযোগ পান জাতীয় দলে। অস্ট্রেলিয়ার হয়ে 26 টেস্ট, 25 ওয়ানডে ও একটি টি20 খেলেছেন হিউজ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, 3টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।